তোমাদের সবাইকে দাদার কাস্টমে স্বাগতম জানাই। ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দ্বিতীয় ইউনিট টেস্টে ক্লাস 8-এর ভূগোলে রয়েছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ, মেঘ বৃষ্টি, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। এবার চলো একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ আমরা অ্যানালাইসিস করে পড়ি। শূন্যস্থান পূরণ করো। দেখো প্রথমে বলেছে 1-এর 1 নম্বর, আয়ন বায়ুর অপর নাম হলো ড্যাশ। এই শূন্যস্থানে বলবে বাণিজ্য বায়ু, অর্থাৎ আয়ন বায়ুর অপর নাম কি? বাণিজ্য বায়ু। সাধারণত প্রাচীনকালে এই আয়ন বায়ুকে কাজে লাগিয়ে বৈদেশিক বণিকরা কী করতো, জাহাজ বা বড় বড় পালতোলা নৌকাতে কী করতো, বিভিন্ন জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে সমুদ্রপথে নিয়ে যেত। যেহেতু আয়ন বায়ুর গতিপথকে অর্থাৎ আয়ন বায়ুর প্রবাহকে কাজে লাগিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতো, তার জন্য আয়ন বায়ুর অপর নাম হচ্ছে কি? বাণিজ্য বায়ু। নেক্সট প্রশ্ন, বৃষ্টিপাতের পরিমাণ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, অর্থাৎ আজকে কতটা বৃষ্টিপাত হলো তার পরিমাণটা কত, তো যে যন্ত্রের সাহায্যে মাপা হবে সেই যন্ত্রের নামটা কি? উত্তর হবে দেখো রেন গজ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এটা একটা। দেখো নেক্সট, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হলো ড্যাশ। মিষ্টি জল বলতে তুমি ভেবো না যে তার মধ্যে চিনি মিশানো আছে। অ্যাকচুয়ালি মিষ্টি জল বলতে যে জলে লবণ বা অন্যান্য পদার্থ, ক্ষারীয় পদার্থ বা আম্লিক কোনো রকম সিস্টেম থাকবে না, সেই জলকে আমরা বলবো মিষ্টি জল। যেরকম ধরো সমুদ্রের জল, সেটাকে কিন্তু মিষ্টি জল বলা হয় না। সাধারণত টিউবওয়েলের জল, পুকুরের জল, এগুলো কিন্তু সাধু জল বা মিষ্টি জল বলা হয়। সবথেকে বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? আমাদের উত্তর হবে দেখো সুপেরিয়র। নেক্সট দেখো, একটি বাক্যে উত্তর দাও। 2-এর 1 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, গর্জনশীল চল্লিশা কি? অ্যান্সার, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বের সশব্দে প্রবাহিত প্রশ্নবাহীকে সাধারণত গর্জনশীল চল্লিশা বলে। অর্থাৎ এই যে অক্ষরেখাটা বলা হচ্ছে এখানে 40 ডিগ্রি, সেই অক্ষরেখা বরাবর সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে এক রকমের বাতাস প্রবাহিত হয়, যেটা শব্দ সহ প্রবাহিত হয়। এই শব্দে প্রবাহিত বায়ুকে আমরা বলবো কি? গর্জনশীল চল্লিশা। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। নেক্সট দেখো 2-এর 2 নম্বর, স্লিট কি? অ্যান্সার হবে দেখো জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপই হলো স্লিট। অর্থাৎ স্লিটের মধ্যে কী থাকবে? জলকণাও থাকবে এবং তুষারকণা, যেটাকে আমরা বলি বরফ, এই দুটোর মিশ্রণ থাকবে আংশিকভাবে, সেটাকে বলবো কি? স্লিট। প্রত্যেকটা প্রশ্ন আমরা খুব সুন্দর অ্যানালাইসিস করে পড়বো, যেন আমাদের মাথার মধ্যে থাকে এবং সুন্দর করে যেন আমরা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারি। আর এইভাবেই তুমি তোমার প্রত্যেকটা বই সুন্দর করে বুঝে বুঝে পড়ো, দেখবে ভালো একটা রেজাল্ট হবেই হবে। উঁচু ক্লাসে তোমার দেখবে কোনো রকম চাপ হবে না যদি বুঝে বুঝে পড়ার সিস্টেম এখন থেকে চালু করো। দেখো পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? উত্তর হবে টিটি কাকা। মনে রাখবা, কাকা উচ্চতম হ্রদ, কাকা অনেক লম্বা তো তার জন্য। আচ্ছা দেখো নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? অ্যান্সার হবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। দ্বীপের নাম হলো গ্রিনল্যান্ড। দেখো যদি বদ্বীপ বলে তাহলে বলতে হবে যে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, আর যেহেতু বলছে এখানে দ্বীপের নাম, ভালো করে খেয়াল করবে, দ্বীপের নাম বলেছে, তার জন্য এটার অ্যান্সার হবে গ্রিনল্যান্ড। আর বদ্বীপ বলে কিন্তু গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হবে, একদম কনফিউশনে পড়বে না। ওকে, উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর হবে দেখো উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম হলো মাউন্ট ম্যাককিনলে। আমরা অনেকেই বলি না যে আমি একটা ল্যাপটপ কিনবো, ম্যাকের ল্যাপটপ একটা কোম্পানি, তো মনে রাখবো যে ম্যাকের ল্যাপটপ তুমি কিনলে অর্থাৎ উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কি? ম্যাককিনলে। পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়? উত্তর হবে দেখো শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে গবাদি পশুর মাংস উৎপাদন করা হয়, যে কারণে এটাকে কিন্তু পৃথিবীর কসাইখানা বলা হয়। নেক্সট, পৃথিবীর বৃহত্তম নিকেল খনি কোথায় অবস্থিত? অ্যান্সার হবে দেখো পৃথিবীর বৃহত্তম নিকেল খনি উত্তর আমেরিকার মহাদেশের স্যাডবেরি, যেটাকে আমরা থমসন বলি, তে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দেওয়া, প্রত্যেকটি জন্য নাম্বার রয়েছে 2 করে। 3-এর 1 নম্বর, অ্যানাবেটিক বায়ু কাকে বলে? অ্যান্সার হবে দেখো দিনের বেলা সূর্যের তাপে পর্বতের ঢালের উপরের বায়ু যে পরিমাণ উষ্ণ হয়, উপত্যকার মাঝের অংশের বায়ু ততটা উষ্ণ হয় না। ফলে এই উষ্ণ হালকা বায়ু পর্বতের ঢাল বরাবর নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে। এই বায়ু হলো উপত্যকা বায়ু, যার আরেক নাম অ্যানাবেটিক বায়ু। এই সময় উপত্যকায় শীতল ও উচ্চচাপযুক্ত বায়ু অবস্থান করে। কোরিওলিস বল কি? দেখো বলেছে পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর উপর এক ধরনের বল কাজ করে, যা বস্তুগুলোর দিক বিক্ষেপ ঘটায়। এই বল হলো কোরিওলিস বল। পৃথিবীতে স্বাভাবিকভাবে চলাচলকারী বাতাস ও সমুদ্রস্রোতের উপর সাধারণভাবে এই বল কাজ করে। নেক্সট দেখো নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন কি? অশ্ব অক্ষাংশ, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আমরা অ্যান্সার বলবো দেখো ষোড়শ শতকে কর্কটীয় মকরীয় শান্ত বলয় দিয়ে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়তো, অর্থাৎ এখানে বাতাস তেমন প্রবাহিত হতো না সমুদ্রের মধ্যে, যে কারণে কী হতো, সেখানকার যে জাহাজগুলো আছে সেগুলো গতিশীল হয়ে পড়তো, গতি থাকতো না, মানে অ্যাকচুয়ালি বলতে বলবো তার স্পিড নেই, স্থির হয়ে গেছে। তো অবশ্যই লোকেশনটা জানতে হবে, লোকেশনটা কী ছিল? কর্কটীয় বা মকরীয় শান্ত বলয়। ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়াভর্তি বাণিজ্যিক জাহাজগুলোর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকা যেতে অনেক বেশি সময় লাগতো। দেখো তখন যাতায়াত হিসাবে ঘোড়া কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম ছিল, অর্থাৎ ঘোড়ার খুব ডিমান্ড ছিল।
তো বলেছে দেখো ইউরোপ থেকে কী হতো যে অনেকগুলো ঘোড়া অনেক ঘোড়া কী করতো জাহাজ ভর্তি করে নিয়ে যেত কোথায়, ভারতীয় দ্বীপপুঞ্জ বা আমেরিকা নিয়ে যেত। তো যেহেতু জাহাজের কোনো গতি নেই, জাহাজ যেতে অনেকদিন সময় লাগবে, তো জাহাজের মধ্যে খাবার তো লিমিট থাকে তাই না, খাবার জল এগুলো। তো একটা সময় কি যে জাহাজের মধ্যে যারা রয়েছেন নাবিক বা অন্যান্য লোক তারা তো খাবারের অভাবে মারা যাবে, কারণ জাহাজটা তেমন সামনের দিকে চলছে না, জাহাজ তো ভারী ঘোড়া ভর্তি থাকার জন্য। এই কারণে কী করতো তারা খাবার এবং জল সংকট মেটানোর জন্য, এড়ানোর জন্য, অর্থাৎ জাহাজের গতি আনার জন্য আমরা বলতে পারি যে কিছু কিছু জীবন্ত ঘোড়াকে আটলান্টিক মহাসাগরে ফেলে দিত। এই কারণে দুই ক্রান্তীয় অঞ্চল অক্ষাংশ নামে পরিচিত। দেখো ডিগ্রিটার নাম মনে রাখবা কত, 25 থেকে 35 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ। নেক্সট চলো পরের প্রশ্নে যাচ্ছি আমরা। নিয়ত বায়ু কয় প্রকার, প্রত্যেক প্রকারের নাম লেখো। অ্যান্সার হবে দেখো নিয়ত বায়ু 3 প্রকার হয়, আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু। নেক্সট অ্যামাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন। অ্যান্সার হবে দেখো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অ্যামাজন অববাহিকা অবস্থিত হওয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টির জল এই নদীতে এসে পড়ে, অর্থাৎ এখানে আশেপাশে প্রচুর নদী রয়েছে, যে কারণে সেখানকার জল কিন্তু এই যে বলছে এখানে, অর্থাৎ অ্যামাজন অববাহিকা, তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু রেন ফরেস্ট বলা হয় অ্যামাজন ফরেস্টকে, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তার জন্য জলও কিন্তু অনেক বেশি পাওয়া যাবে এখানে, যেটা নদীপথের জল আমরা বলছি। এই অববাহিকা সমুদ্রের দিকে বেশ ঢালু। আচ্ছা, তাই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। অ্যামাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হয়, সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। মোহনা অঞ্চল উপকূল সংলগ্ন সমুদ্র স্রোত শক্তিশালী, অর্থাৎ এখানকার সমুদ্রের যে প্রবাহটা আছে সেটাও কিন্তু উপকূলে প্রচণ্ড স্পিডে পড়ছে। এই সব কারণে অ্যামাজন নদীর মোহনায় কোনো রকম বদ্বীপের সৃষ্টি হয় না, অর্থাৎ বদ্বীপ সৃষ্টি হতে গেলে জলের স্পিড কম হতে হবে, কারণ ওর মধ্যে যে কাদা আছে বালি আছে সেগুলো জমতে তো লাগবে স্পিডের জন্য, অর্থাৎ বেগের জন্য কিন্তু সেটা জমছে না, যে কারণে এখানে কোনো রকম বদ্বীপ সৃষ্টি হয়নি। 5 নম্বর দেখো নিচের প্রশ্নের উত্তর দাও, একটি প্রশ্ন 5 নম্বর রয়েছে। পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি, এটি কোন মহাদেশে অবস্থিত, কোন 3টি নদীর প্রবাহকে একসাথে লা প্লাটা নদী বলা হয়, কোন নদীর অববাহিকা সেলভা সমভূমি অবস্থিত। উত্তর দেখো পৃথিবীর উচ্চতম হ্রদের নাম টিটি কাকা হ্রদ, এই হ্রদটি দক্ষিণ আমেরিকা উপমহাদেশে অবস্থিত। প্যারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে 3টি নদীর মিলিত প্রবাহকে একসাথে লা প্লাটা নদী বলা হয়। অ্যামাজন নদীর অববাহিকায় সেলভা সমভূমি অবস্থিত। তোমাদের ক্লাসের অন্যান্য সব সাবজেক্টের মডেল সেট এবং বইভিত্তিক সাজেশন খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। মন দিয়ে পড়াশোনা করো, দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর খুব ভালো থেকো।